অনসাইট অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের কিছু স্টেপস রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। সেই ধারাবাহিকতাগুলো আমরা একটা নোটপ্যাডে লিখেছি কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ। তো প্রথমে যেটা করতে হবে, আমরা সিএমএস প্ল্যাটফর্মে দেখাচ্ছি বিষয়টা। সিএমএস প্ল্যাটফর্ম হচ্ছে যেটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে হচ্ছে আমাদের কোডিং নলেজ খুব একটা লাগে না, বা কোডিংকে ব্যবহার না করে আমরা প্লাগইনসকে ব্যবহার করেই আমরা কোডিং এর কাজগুলি করতে পারি। তবে আমরা সিএমএস প্ল্যাটফর্ম নিয়েও আলোচনা করব, প্লাস এইচটিএমএল সিএসএস এর যে সকল পিএইচপি যে সাইটগুলো থাকে অর্থাৎ কোডিং এর থাকে সেটা নিয়েও পাশাপাশি আলোচনা করব। তো প্রথমে যেটা করব, আমার সাইটটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। সো সিএমএস প্ল্যাটফর্মের মধ্যে ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে জনপ্রিয়। তো আমরা এখন যেটা করব, আমাদের যেহেতু অলরেডি একটা ডোমেইন আছে প্লাস আমাদের একটা হোস্টিংও আছে, তো আমরা এবার কি করলাম, আমরা আমাদের হোস্টিংয়ে যার যার আইডি পাসওয়ার্ড দিয়ে ঠিক এভাবে লগ ইন করবো। প্রত্যেকের আইডি পাসওয়ার্ড দিবে হচ্ছে হোস্টিং কোম্পানি। তো তাদের সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে আমাদের প্যানেলে যাব। প্যানেলে যাবার পরে তো প্যানেলের অপশনসগুলো এক এক হোস্টিং কোম্পানি এক এক রকম হতে পারে, তবে এখানে যে সকল ফাইলসগুলো আছে, অপশনগুলো আছে, মোটামুটি কমন থাকবে সবগুলোর ক্ষেত্রে। তো আমাদের কাজটা হবে সেটা হচ্ছে যে সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস নামে একটা অপশন আমরা পাবো আমাদের প্রত্যেকের হোস্টিং প্যানেলে, কন্ট্রোল প্যানেল যেটা সি প্যানেল। তো সি প্যানেলটায় আমরা কিভাবে আসবো, সি প্যানেলে আসার নিয়ম হচ্ছে আপনার যে ডোমেইন নেমটা সেটা লিখে /CPANEL সি প্যানেল লিখলেই আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার যে অপশনটা সেটা পেয়ে যাবেন। আমি ছবিতে দেখাই, অনেকটা এরকম হবে। ঠিক আপনার ডোমেইন /cpanel লিখে এভাবে আইডি পাসওয়ার্ড পাবেন, সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, যেমনটা আমি করেছি। লগ ইন করার পর আপনার কাজ হচ্ছে সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসে আসবেন, এবং এখানে এসে আপনি যেটা করবেন, আপনার সিএমএস প্ল্যাটফর্মটাকে ইনস্টল করার জন্য সাধারণত দুটা কমন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার থাকে, একটা হচ্ছে সফটাকিউলাস আর একটা হচ্ছে ফ্যান্টাস্টিকো। তো কোথাও কোথাও দুটাই থাকে আর কোথাও একটা থাকে, তো এখানে দুটো নাই। সফটাকিউলাস যেটা সেটা আছে, ফ্যান্টাস্টিকো নাই। আপনি যে কোনোটা দিয়েই কাজটা করতে পারেন। ওকে, তো আমরা আপাতত সফটাকিউলাস দিয়ে আমাদের সাইটটাকে ইনস্টল করব। সো আমি সফটাকিউলাসে সফটওয়্যার এন্ড সার্ভিসে এসে সফটাকিউলাস এখন ক্লিক করব। তো আমরা আসলাম, সফটাকিউলাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন বাঁ পাশে অপশন আছে ব্লগস। এই ব্লগের মধ্যে অনেক অপশনস আছে, কি করতে চান আপনি, কোন প্ল্যাটফর্ম ইনস্টল করতে চান, ঠিক আছে, এরকম অনেক ধরনের বিষয় আছে এখানে। আমরা এখান থেকে ব্লগস থেকে এখান থেকে ফোরামও ইনস্টল করা যাবে। ফোরাম পাই দেখি না আমরা, অনেক ধরনের অনেক কিছু করা যাবে। যাই হোক, তো আমরা ব্লগস থেকে এই ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নিচ্ছি যে আমরা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে ইনস্টল করব। সেটা আসার পরে এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের সাইটটাকে ইনস্টল করার মুহূর্তে আমরা এখানে এটা দেখা যাচ্ছে যে ডব্লিউপি একটা ফোল্ডারে এটা ইনস্টল হওয়ার জন্য, তো এটা আমি মুছে দিচ্ছি। এটা আমি আমার সাইটে কোনো ফোল্ডারে ইনস্টল করব না, সরাসরি আমি ইনস্টল করব। সো এখানে যে কিছু থাকলে সেটা আপনি মুছে দিবেন। ওকে, এখানে আপনার সাইটের টাইটেল হবে, সাইটের টাইটেলটা কি হবে। সো আমরা সাইটের টাইটেল হিসেবে কোনো কিছু একটা এখানে লিখতে পারি। তারপর হচ্ছে সাইটের যে ডেসক্রিপশন বা ট্যাগলাইন যেটা থাকে সেটা আমরা এখানে লিখতে পারি। এরপর হচ্ছে এখানে অ্যাডমিনের ইউজার নেম, সেটা কি হবে, অ্যাডমিনের ইউজার নেম দিয়ে দিচ্ছি আমি এটা। আর একটা এখানে কি করতে বলা হচ্ছে, একটা পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। তো আমরা এই পাসওয়ার্ডটাও রাখতে পারি, বা চাইলে আমরা আমাদের মতো নতুন কোনো পাসওয়ার্ডও আমরা চাইলে দিতে পারি। ওকে, সো আমরা একটা নতুন একটা পাসওয়ার্ড এখন দিব। এরপর আমরা এটাকে এখানে একটা আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা দিতে পারি। এরপর আমরা ইনস্টলে ক্লিক করব। ঠিক আছে, সো ইনস্টলে ক্লিক করে নিলাম। এটা ইনস্টল হচ্ছে, কিছুটা সময় লাগবে। তো হ্যাঁ, ইনস্টল হয়ে গিয়েছে।
তো আমরা যদি এবার যদি এখানে আমাদের সাইটটা এই অবস্থায় ছিল, তো এবার যদি আমরা একটু এটাকে রিলোড দেই, দেখি কি হয়, কোনো সাইট আসে কিনা। হ্যাঁ, সাইটটা সফলভাবে ইনস্টল হয়েছে। দ্যাটস ওয়াই দেখেন এখন একটা সাইট এসেছে। তো এবং আমাদেরকে বলা হচ্ছে যে সাইটের ড্যাশবোর্ডে মানে সাইটে লগ ইন করার জন্য। এই মুহূর্তে আমরা কোথায় আছি? আমরা কিন্তু সাইটে লগ ইন নাই, এই মুহূর্তে আমরা আছি আমাদের কন্ট্রোল প্যানেলে আছি, সি প্যানেলে আছে। এখন আমরা কি করতে বলতেছে যে যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, আমাদের example.com/wp-admin এভাবে এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে গেলে পরে কি করবে, আমাদেরকে এখানে লগ ইন করতে সুযোগ দিবে। আমরা আমাদের লগ ইন করে নিচ্ছি। আমরা লগ ইন করছি। তো আমরা আমাদের সাইটে আমরা সাকসেসফুলি যেহেতু আমাদের ইনস্টল হয়ে গিয়েছে, আমরা আমাদের সাইটে এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমাদের সাইট ধরেন example.com/wp-admin এরকম এইরকম লিঙ্কে গিয়ে আমাদের কিছুক্ষণ আগে যে আইডি পাসওয়ার্ডটা আমরা জেনারেট করলাম, সেই আইডি পাসওয়ার্ড জেনারেটেড আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখন কি করব, আমাদের সাইটে লগ ইন করবো। ওকে, সো আমরা আইডি পাসওয়ার্ড দিয়েছি, এখন আমরা লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, তো লগ ইন করলাম। লগ ইন করার পরে এখন আমাদের কিছু কাজ আছে স্টেপ বাই স্টেপ। তো আমাদের প্রথম কাজ যেটা ছিল সেটা হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের কাজটা কমপ্লিট, ডান। ওকে, এবার সেকেন্ড কাজটা যেটা, যেহেতু এই মুহূর্তে এই ওয়েবসাইটটা ইনস্টল হয়েছে এবং এটা যদি এখন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয়, তাহলে সার্চ ইঞ্জিন এসে দেখবে যে এই ওয়েবসাইটটাতে কিছুই নাই, একদম ফাঁকা একটা সাইট। সো প্রথমবার যখন সার্চ ইঞ্জিন আসবে এটাকে ক্রল করার জন্য, রিড করার জন্য, যদি দেখে এই অবস্থায়, এই অগোছালো অবস্থায় বা একেবারে ফাঁকা, তখন এই ওয়েবসাইটটার প্রতি সার্চ ইঞ্জিনের ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে। সো আমরা চাইবো না যে আমাদের সাইটটার ইমপ্রেশনটা প্রথমেই নষ্ট হয়ে যাক। এই জন্য আমাদের প্রথম কাজ যেটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে, সেটা হচ্ছে আমাদের সাইটটাকে যেন ইন্ডেক্স করতে না পারে, সেটার জন্য আমরা সেটাকে ডিসকারেজ করে দিব। তো আমরা আমাদের সাইটটাকে ইন্ডেক্সিংটা অফ করে দিব। পরবর্তীতে যখন আমাদের ওয়েবসাইটের সকল অপটিমাইজেশন শেষ হবে এবং কন্টেন্ট দেওয়া কমপ্লিট হবে, তারপর ফাইনালি যেদিন আমরা ওয়েবসাইটটাকে আমরা সেটাকে ইন্ডেক্সে দিব, তখন আমরা এই অপশনটা আবার তুলে নিব। তো কিভাবে করব সেটা, এটা হচ্ছে আমাদের সেটিংসে রিড করবে, যে সার্চ ইঞ্জিন রিড করবে, সেই রিডিংটা আমরা অফ করে দিব। সো রিডিং এ যাচ্ছি, সেটিংস থেকে রিডিং এ আসার পরে এখানে দেখেন লেখা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটিটা আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, যে ডিসকারেজ করে দিচ্ছি, যে যাতে এটা ইন্ডেক্স করতে না পারে। ওকে, সো এখন আমরা যদি এখানে যাই, ধরেন আমি যেটা করব স্ল্যাশ আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, মানে ডিসকারেজ করে দিলাম যেন সেটা সার্চ ইঞ্জিনে কি না হয়, ইন্ডেক্স না হয়। ঠিক আছে, আমি একটু রিলোড দিয়ে দেখি, তো দেখছেন পরিবর্তন হয়েছে কিছু, অর্থাৎ এভরিথিং ইজ অ্যালাউ। আচ্ছা, তো আমরা আমাদের দ্বিতীয় কাজটাও করে নিলাম, যে ডিসকারেজ করে দিলাম আমাদের সার্চ ইঞ্জিন যেন ইন্ডেক্স করতে না পারে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এরপর তৃতীয় কাজ, থিম ইনস্টল করা। অনেকে করে কি, যে টোটাল কনফিগারেশন করলো, তারপরে হঠাৎ করে থিম চেঞ্জ করলো। তো তখন যেটা হয়, থিমটা চেঞ্জ করলে আপনি যে কনফিগার করলেন ওই বিষয়গুলো হয়তোবা চলে যাবে। সো থিম চুজ করা বা থিমের যে কাজগুলো, এটা আগেই করে নেবেন। ঠিক আছে, পরবর্তীতে থিম বারবার চেঞ্জ করতে যাবেন না। তো যাই হোক, আমরা একটা থিম কিভাবে আমরা ইনস্টল করতে পারি সেটা আমরা দেখে নেই। তো আমরা থিম হচ্ছে অ্যাপিয়ারেন্সের সাথে রিলেশন। সো অ্যাপিয়ারেন্সের এই যে থিমস নামে অপশন আছে, এই থিম অপশনে এসে আমরা এখানে অনেক ধরনের থিম আছে, আমরা সার্চ করে দেখতে পারি। অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিমে ক্লিক করে
আমরা ফ্রি অনেক থিম আছে, বা আমরা চাইলে পেইড থিম কিনে নিতে পারি। যাই হোক, আমরা আপাতত যেহেতু বিগিনার, আমাদের পেইড থিমে যাওয়ার প্রয়োজন নেই, আমরা ফ্রি কোনো থিম দিয়ে আমরা ট্রাই করতে পারি, ঠিক আছে। সো আমাদের যেটা এই মুহূর্তে এই থিমটা ইনস্টল করা আছে, হ্যাঁ, 2016। সো এখন আমরা অ্যাড নিউ ক্লিক করে যদি আমরা কোনো কিছু চুজ করি, কোনো থিম, তাহলে সেই থিমের ডিজাইন কনভার্ট হয়ে যাবে। ইনস্টলে ক্লিক করছি, ধরে নিচ্ছি যে এই থিমটা ভালো রেসপন্সিভ এবং আমাদের পছন্দ হয়েছে, তো আমরা এটাকে এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টল। সো থিমটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে আমরা এটাকে লাইভ প্রিভিউ মোডে চলে যাব। সো লাইভ প্রিভিউ দেখতে পারবো যে এটা ইনস্টল করার পরে এটা দেখতে কেমন দেখাবে। এই যে, হ্যাঁ, এটার যে কালার, তারপর এটার ডিজাইনটা কিন্তু কিছুটা চেঞ্জ, যেটা বর্তমানে আছে অন্যরকম, যে বর্তমানে আছে কেমন, বর্তমানে আছে এইরকম, ঠিক আছে। এটা চেঞ্জ হয়ে পর ওটা যদি আমরা ইনস্টল করি তখন অনেকটা এরকম হবে। যেহেতু সাইটে এখন কোনো ইনফরমেশন নাই, কিছু নাই, টোটাল সাইটটা ফাঁকা অবস্থায়, যেতে বোঝা যাচ্ছে না এটার ডিজাইনটা আসলে। কিন্তু যখন এটা কন্টেন্ট দেওয়া শুরু করব তখন আমরা অ্যাকচুয়ালি এটার রিয়েল লুকটা বুঝতে পারবো। তো যাই হোক, তো আমি যেটা করতে হবে এখন অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেটে ক্লিক করলেই এই থিমটা কি হবে, এখন ইনস্টল হবে। সো আমি এখন আর এটা অ্যাক্টিভেট করছি না, যে আমরা দেখে নিলাম যে অ্যাক্টিভেট করার পর সেটা আসলে দেখতে কেমন দেখাবে। তো যাই হোক, আমাদের কাজটা ছিল যে থিমটাকে ইনস্টল করা। এই পর্যায়ে এসে, অর্থাৎ তৃতীয় পর্যায়ে এসে আমরা আমাদের থিমটাকে আমরা ইনস্টল করে নেব। আমরা এখানে অনেক থিম আছে, আমরা সার্চ করতে পারি, বা পপুলার থিম আছে, আমরা খুঁজে দেখতে পারি, অনেক ধরনের থিম আছে, খুঁজলে অনেক থিম পাবো আমরা, ফ্রি থিমগুলো। তো সাধারণত ফ্রি থিমগুলোতে অনেক বেশি সুবিধা থাকে না, তবে যেহেতু এটা ওয়ার্ডপ্রেস এটা আপনাকে প্রোভাইড করছে, এবং ওয়ার্ডপ্রেস একটা রিকগনাইজড একটা ওয়েবসাইট, সো তাদের দেওয়া থিমগুলো আমার মনে হয় যে ইনজুরিয়াস কোনো কিছু থাকবে না, এই জায়গাটার মধ্যে থাকার কথা না, কারণ তারা এগুলো সব চেক করেই দেখে। ওকে, তো যাই হোক, আমরা অ্যাপিয়ারেন্স থেকে এসে এভাবে থিম ইনস্টল করব, এবং শুধু ইনস্টল করলে হবে না, ইনস্টল করার পরে অবশ্যই সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। ওকে, সো আমরা দেখে নিলাম কিভাবে একটা থিম ইনস্টল করব এবং সেটাকে অ্যাক্টিভেট করব। আচ্ছা, এরপর যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে আমরা ওয়েবসাইটটা থাকে, আমাদের ওয়েবসাইটের ডিফল্ট ভাবে তার যে এই যে ইউআরএল যে তৈরি হয়, অর্থাৎ লিঙ্ক তৈরি হয়, লিঙ্কের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা ফ্রেন্ডলি অবস্থায় থাকে না। অর্থাৎ অনেকটা হয়তো বা ফোরামের মতো থাকে, বা অর্থাৎ এরকম স্ল্যাশ দিয়ে এরকম আইডি থাকে অনেক ধরনের, হ্যাঁ, এরকম আইডি থাকে, বা বোঝা যায় না, অনেক সময় এরকম হয়। সো এটা কি হয় না, কখনো সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলিও হয় না, এবং সেটা কি হয় না, সেটা ইউজার ফ্রেন্ডলিও হয় না। এরকম আমরা কি দেখেছি এরকম লিঙ্ক কখনো? হ্যাঁ, এরকম লিঙ্ক আছে। আমরা যদি বিশেষ করে ই কমার্স সাইটগুলির দিকে যাই তাহলে দেখবো যে লিঙ্ক এরকম লিঙ্ক জেনারেট হয়। হ্যাঁ, ওটা কেন জেনারেট হয়, ওটার পিছনে কারণ আছে। কারণ ওইসব লিঙ্কে গেলে দেখবেন কি এরকম প্রশ্নবোধক চিহ্ন আছে, বা ডলারের মতো চিহ্ন আছে, এরকম এসব চিহ্ন আছে। কেন? কারণ ওগুলি হচ্ছে বিভিন্ন ওদের সোর্টিং করে। যেমন ই কমার্স সাইটগুলিতে বিশেষ করে কালার ওয়াইজ দেখাচ্ছে, মডেল ওয়াইজ দেখাচ্ছে, প্রাইস বিভিন্ন ইত্যাদি কারণে হয়। যাই হোক, আমাদের ওই ধরনের লিঙ্কসের প্রয়োজন নাই। আমরা একেবারে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি এবং ইউজার ফ্রেন্ডলি যেন লিঙ্ক আমার ওয়েবসাইটে তৈরি হয়, আমাদের সেই দিকটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আপনি যদি ভাবেন যে ঠিক আছে আমি পারমালিঙ্ক সেটআপটা আমি পরে করব, এটা তো যে কোনো মুহূর্তেই করা যায়, যদি এটা ভেবে থাকেন তাহলে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? কারণ এই পারমালিঙ্কসের সাথে htaccess নামে একটা ফাইল আছে, তার একটা রিলেশন আছে। তো এটা যদি এটা অনেকে বোঝে না, ভাবে এটা পরে করব, কিন্তু ওটার সাথে ওটা একটা ইফেক্ট পড়ে। দ্যাটস ওয়াই এটাকে আপনি ধরেই ওটা যেতে হবে, তা না হলে পরে দেখবেন যে কাজ করতেছে না বা প্রবলেম হবে, বা এটা কাজ করবে কিন্তু অন্য জায়গায় কাজ হবে না, কিন্তু আপনি টের পাবেন না, বুঝতেই পারবেন না। সো যাই হোক, আমরা যে স্টেপসে যাচ্ছি ওই স্টেপসেই আমরা যাব। তো আমরা এরপর যে কাজটা সেটা হচ্ছে পারমালিঙ্কটা সেট করা। পারমালিঙ্ক কি? অর্থাৎ আমার যে ইউআরএল জেনারেট হবে, আমরা যে আর্টিকেল লিখবো বা পোস্ট দিব বা পেজ তৈরি করব, সেই লিঙ্কটা যেন রিডেবল হয়। ওকে, আচ্ছা, সো সেটা কিভাবে করা যায় সেটা আমরা পারমালিঙ্কস যে আমাদের সেটিংস আছে, সেটিংসে আসার পরে দেখেন পারমালিঙ্কস, তো পারমালিঙ্কসে ক্লিক করব। পারমালিঙ্কসে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে
অটোমেটিক্যালি যেটা দিয়েছে আমাদেরকে এরকম ভাবে দিয়েছে যে ডে অ্যান্ড নেম, হ্যাঁ, অর্থাৎ এই যে তারিখ দেখাচ্ছে, কত তারিখ, 26 তারিখ 4 মাস 2016, তারপর হচ্ছে এরকম। তো এতে কি হচ্ছে যে ভিজিটররা এই ডেটটা দেখতেছে, কবে পাবলিশ হচ্ছে না, তো ক্রিয়েট হলো কি, বা ইউআরএলটা লম্বা হয়ে গেছে। তো এই পারমালিঙ্ক বা এই ইউআরএলটা লম্বা হয়ে গেলে যেটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা অলরেডি কম্পিটিটর অ্যানালাইসিসের ক্লাসে জেনেছি যে এই লিঙ্কটা কি বেশি বড় হওয়া উচিত না, তাই না? যত ছোট করা সম্ভব হয় ততই ভালো। যাই হোক, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই পোস্ট নেম এটা সিলেক্ট করে নিব। এটা হচ্ছে একেবারে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি যেভাবে আর্টিকেলের টাইটেল দিবেন ঠিক সেভাবেই সে সেই টাইটেলের কথাটাকেই তার লিঙ্ক হিসেবে অটোমেটিক্যালি নিয়ে নিবে, যেটা একজন ভিজিটরও ইজিলি পড়তে পারবে এবং একটা সার্চ ইঞ্জিনও ইজিলি রিড করতে পারবে। ওকে, সো আমরা পারমালিঙ্কস এসে সেটা আপনার যে ফরম্যাটেই থাকুক, আপনি যেটা করবেন এই পোস্ট নেম এই ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। ক্লিয়ার? সিলেক্ট করে এবার সেভ চেঞ্জেস। তাহলে এখন থেকে আমাদের যে লিঙ্ক জেনারেট হবে, যে এরকম ভাবে যে লিঙ্ক জেনারেট হবে, সেই লিঙ্কগুলো রিডেবল হবে। ক্লিয়ার বিষয়টা? তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে চতুর্থ ধাপে এসে পারমালিঙ্কটাও সেট আপ করে নিলাম। এরপর যেটা করা যায় সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের আপনার স্প্যামিং হতে পারে, বিশেষ করে কমেন্ট স্প্যামিংটা সবচেয়ে একেবারে মানে সবার ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাই। তো কমেন্ট সেকশনে স্প্যামিং হয়, যেটা স্প্যামিংটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডেটা ট্রান্সফারের কারণে ওয়েবসাইটকে স্লো করে দিতে পারে বা এটা হ্যাকিং এর পর্যায়ে যেতে পারে। তো আমরা যেটা করব সেই এটা প্রোটেকশনটার জন্য আমরা অ্যাকিসম্যাথ নামে একটা প্লাগইনস আছে, সেই প্লাগইনসটা আমরা ইনস্টল করব। শুধু ইনস্টল করলেই হবে না, ইনস্টল করার পর ওটার এপিআই কি অ্যাড করতে হবে। তো চলুন আমরা একটু দেখি প্লাগইনস। যেহেতু আগেই বলে নিয়েছিলাম ওয়ার্ডপ্রেস বা সিএমএস যে এই প্ল্যাটফর্মটা, এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আমার যাই দরকার তাই আমি প্লাগইনসের মাধ্যমে সেই সুবিধাটাকে নিতে পারছি। এটাই সবচেয়ে মজার ব্যাপার। তা না হলে আপনার একটা প্রোটেকশনের জন্য আপনাকে আলাদা কি করতে হতো, একজন ডেভেলপারের মতন কোডিং নলেজ থাকতে হতো, কিন্তু এখন আপনি তা ইজিলি একটা প্লাগইনস দিয়ে কাজটা করে ফেলতে পারছেন। যাই হোক, তো আমরা প্লাগইনস আমরা এই জন্য যেটা করতে হবে, যে দেখেন প্লাগইনস নামে একটা সেকশনস আছে। সো অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগইনসে যাব। তো এরপর যেটা আছে আমাদের আসলে অ্যাকিসম্যাথ নামে যে প্লাগইনসটা, এটা অলরেডি এখানে ইনস্টল করা আছে। তো এটা আগে ইনস্টল করা ছিল, কারণ এখানে এই সাইটটা এমন না যে এই মাত্রই ইনস্টল হয়েছে, কারণ আপনারা দেখেছেন এর আগেও ইনস্টল করা ছিল। দ্যাটস ওয়াই এটা ইনস্টল হয়ে আছে। কিন্তু আপনাদের যেটা করতে হবে, এই অ্যাকিসম্যাথ এটা কথাটা লিখে তারপর কি করতে হবে, এখান থেকে সার্চ করে দেখতে হবে যে সেই প্লাগইনসটা আছে কিনা। এভাবে লিখে সার্চ করে দেখতে হবে। তো সার্চ করে এভাবে পেয়ে যাবেন। পাওয়ার পরে যেটা করতে হবে, ইনস্টল নাও এ ক্লিক করতে হবে। ইনস্টল নাও, তো আমাদের অলরেডি ইনস্টলড অবস্থায় আছে, দ্যাটস ওয়াই আমাদের এখন ইনস্টল করতে হচ্ছে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে ইনস্টল নাও থাকলে ক্লিক করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে তো ইনস্টল, তাই ইনস্টল নাও নাই, ক্লিক হবে না। আমি এটা দিয়ে বুঝাচ্ছি, যেমন ইনস্টল নাও এ ক্লিক করতে হবে, যে কোনো প্লাগইনস ইনস্টল নাও এ ক্লিক করার পর অবশ্যই অ্যাক্টিভেট প্লাগইনসটা ক্লিক করতে হবে। ঠিক আছে? সো আমাদের অলরেডি এই অ্যাকিসম্যাথ প্লাগইনসটা যেহেতু ইনস্টল করা আছেই এবং অ্যাক্টিভেট করা আছে কিনা সেটা আমরা দেখবো। এই জন্য প্লাগইনসে চলে যাচ্ছি, গিয়ে দেখি যে অ্যাকিসম্যাথটা অ্যাক্টিভেট করা আছে কিনা। না, অ্যাকিসম্যাথটা ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভেট করা নাই, তাই আমার কি করতে হবে, এখন অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। সো আমি অ্যাক্টিভেটে ক্লিক করে নিচ্ছি। আচ্ছা, এইবার দেখেন আর লেখা নাই যে অ্যাক্টিভেট, আর তাছাড়া এখানে লেখা আছে যে অ্যাক্টিভেট ইউর অ্যাকিসম্যাথ অ্যাকাউন্ট। আচ্ছা, এই অ্যাক্টিভেট কি আর ওই অ্যাক্টিভেট কি? এই অ্যাক্টিভেট হচ্ছে প্লাগইনসটা ইনস্টল আছে কিন্তু সচল অবস্থায় নাই। ওকে, আর এটার মানে হচ্ছে যে অলরেডি এটা ইনস্টল করাই আছে, এখন চাইলে আপনি ডিঅ্যাক্টিভেট করুন। আর এই অ্যাক্টিভেট মানে হচ্ছে যে ইনস্টল মানে সাইটে অ্যাক্টিভ আছে, কিন্তু স্প্যাম প্রোটেকশনের জন্য তাদের যে এপিআই কিটা লাগে, এটা লেখা আছে দেখেন এখানে, যে সাইন আপ ফর অ্যান অ্যাকিসম্যাথ প্ল্যান টু গেট অ্যান এপিআই কি। তো অ্যাকিসম্যাথ প্ল্যানের আওতায় আসতে হলে আপনাকে যেটা করতে হবে, এই এপিআই কিটা সাধারণত ডলার দিয়ে কিনতে হয়। তো আমরা যেটা করতে পারি যে আমরা ডলার দিয়ে কিনবো না, আমরা
ফ্রিতেও এপিআই কি নিতে পারি। ওকে, সো এখন এপিআই কি নিতে হলে আপনাকে যেটা করতে হবে, এখানে সাইন আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি এখন সেই রেজিস্ট্রেশনের জায়গায় যাচ্ছি না, আমি জাস্ট এপিআই কিটা কিভাবে কোত্থেকে আনবেন সেটা জাস্ট আমি এখান থেকে দেখিয়ে দিব এই পিকচারের মাধ্যমে। তো এই জন্য যেটা করতে হবে আপনাকে, একিসমেথের যে সাইট আছে তাদের, সেই একিসমেথের সেই সাইটে যেতে হবে, akismet.com। একিসমেটটা কেন, কারণ হচ্ছে এটা আপনার প্রোটেকশন দিবে। সাইটের যে বিভিন্ন ধরনের যে স্প্যামিং হয়, বিভিন্ন ধরনের দেখবেন যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের মতো লেখা চলে আসতেছে, হ্যাঁ, সো ওই স্প্যামিংটাকে প্রোটেক্ট করার জন্য এই প্লাগইনসটা, ওয়েবসাইটে একটা সিকিউরিটির জন্য। তো যাই হোক, একিসমেটের ওয়েবসাইটে চলে আসবেন, আসার পরে যেটা হবে, তাদের বিভিন্ন সাইন আপ করার সময় বিভিন্ন তাদের প্ল্যান আছে, সেই যেটাই আপনি নেন, মানে এখানে যদিও লেখা থাকবে ডলার, কিন্তু সমস্যা নেই, আপনি এটা নিতে পারেন, এটার জন্য ট্রাই করতে পারেন, এটা $0 আছে। তো সাইন আপ প্রসেসে যাওয়ার পরে যেটা করতে হবে, আপনাকে আপনার ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড এইসব ইত্যাদি ইত্যাদি দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা, আপনারা যে wordpress.com-এ আপনারা একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে, একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন, তো আপনাকে সেটা অথরাইজ করতে বলতে পারে। ওকে, তো এরপর অথরাইজে ক্লিক করলেন, ক্লিক করার পরে ফার্স্ট নেম লাস্ট নেম। এরপরে যে সমস্যাটা হয়, বা অনেকেই আমাকে বলে যে একিসমেথ প্লাগইনটা তো কোনো মতেই এপিআই কিটা নিতে পারছি না, ডলার চাই। সমস্যাটা কোথায় একটু বলি, সমস্যাটা কিছুই না, সমস্যাটা জাস্ট ছোট্ট সমস্যা। ছোট্ট সমস্যাটা কি, সেটা হচ্ছে যখন ইনস্টল করতে যায় তখন এই যে এই জিনিসটা বাটনটা দেখতে পাচ্ছেন, এটা এখানে থাকে, এটা এখানে থাকার কারণে এখানে একটা ডলার দেখায়। আপনাকে জাস্ট করতে হবে এটা সমাধান 1 সেকেন্ড, জাস্ট চাপ দিয়ে টেনে এটাকে এদিকে নিয়ে যাবেন, তাহলে দেখবেন এটা $0 হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? এই তো যখন আপনি পাশে নিয়ে আসতেছেন তখন ইয়ারলি কন্ট্রিবিউশন 0। এরপর আপনি এই আপনার কংগ্রেচুলেশন জানাবে এবং ফ্রি যে এপিআই কিটা সেটা আপনাকে তারা দিবে। ওকে, সেই এপিআই কিটা আপনি আপনার ওয়েবসাইটে এখানে এসে অ্যাক্টিভেট ইউর একismet অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করলে সে আপনাকে সেই যে এপিআই কিটা এখানে বসাতে বলবে এবং আপনি এখানে বসিয়ে জাস্ট ইউজ দিস কিটা ক্লিক করলেই কি হবে, এটা টোটালি এটা ফাইনালি একেবারে ভালো মতো কাজ করা শুরু করবে। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে খুব অল্প সময় ব্যয় করেই আমাদের এই 5 নাম্বার কাজ অর্থাৎ একismet প্লাগইনসটা ইনস্টল করে আমাদের সাইটের স্প্যামটাকে কিছুটা প্রোটেক্ট করতে পারি। আচ্ছা, ষষ্ঠ কাজ সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের সাইটটা ইনস্টল করি তখন সাধারণত সাইটে যেটা হয় যে আমরা জানি ক্যাটাগরি থাকে, সাধারণত এই ক্যাটাগরিগুলোর মধ্যে যেটা হয় কি আমাদের এরকম হয় যে আনক্যাটাগরাইজড নামে একটা ক্যাটাগরি অটোমেটিক্যালি জেনারেট হয়ে থাকে, ঠিক আছে, আনক্যাটাগরাইজড। তো ব্যাপারটা হচ্ছে যে যখনই কোনো আর্টিকেল আপনি পাবলিশ করতে যাবেন তখন যদি কোনো কারণে ক্যাটাগরি সিলেক্ট করা না হয় বা ভুলে যান, তাহলে অনেক ক্ষেত্রে এই আনক্যাটাগরাইজড ক্যাটাগরিতে সেটা কি হয়ে যায়, পাবলিশ হয়ে যায়, যেটা মোটেও ফ্রেন্ডলি না। তো আমাদের যেটা করতে হবে, হয় এই আনক্যাটাগরাইজড ক্যাটাগরিটাকে ডিলিট করতে হবে, নয়তো সেটাকে কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করে সেটাকে আপনার কোনো যে ক্যাটাগরি চাচ্ছেন যে নামে সেই ক্যাটাগরিতে সেটাকে এডিট করতে হবে। তো এটা অনেকে জানে না বা ভুলে যায়। তা আমাদেরকে কি করতে হবে, সেই ক্যাটাগরিটা আমাদেরকে রিনেম করে দেখতে হবে। তো পোস্ট থেকে আমরা এই যে ক্যাটাগরিজে যাচ্ছি, ক্যাটাগরিজে যাওয়ার পর দেখেন এখানে আছে আনক্যাটাগরাইজড একটা ক্যাটাগরি, তাই না? এটাকে কি করতে হবে, হয় আমরা কি করব, এটাকে ডিলিট করব, নয়তো এটাকে এডিট করব, ঠিক আছে, সেটা করব। তো আমরা চাইলে এডিটও করতে পারি, তবে আমার মতে ডিলিট করাই বেস্ট, সেটাকে এডিট না করে ডিলিট করে দেওয়াটাই বেস্ট। ওকে, সেটাই উত্তম হবে। তো আপনারা এটাকে ডিলিট করে দিবেন, ডিলিট করার আগে নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিন, ঠিক আছে। এটা ডিলিট করার আগে কি করবেন, এখানে একটা নাম দিবেন, তারপর হচ্ছে স্ল্যাগ
স্লাগ মানে হচ্ছে যে ওই ক্যাটাগরির মানে ওই ক্যাটাগরিরও তো একটা ইউআরএল হয়, অ্যাড্রেস হয় না? হ্যাঁ, ওটারও তো একটা অ্যাড্রেস হয়। যেমন এই যে আমি এই লিঙ্কে যাচ্ছি, এই যে ভিউ, এটা কি হলো, এই যে ক্যাটাগরি, তারপরে কি আনক্যাটাগরাইজড, মানে এটা ওই ক্যাটাগরিরও তো একটা কি হবে, নাম হবে, মানে লিঙ্ক তৈরি হবে না, সেটাই স্লাগ বোঝানো হচ্ছে। তো বলা হচ্ছে যে স্লাগটা আপনি কি দিবেন। ওকে, বিষয়টা বোঝা গেছে। এখানে আমি যদি ইডিটে যাই, দেখেন এখানে লেখা আছে এই যে স্লাগ হচ্ছে আনক্যাটাগরাইজড। ওকে, দ্যাটস ওয়াই এই যে এটা হচ্ছে সেই স্লাগটা, তো সেইটার নামটা আপনাকে দিতে হবে। এই হচ্ছে কাজ। তো এখানে যে কোনো একটা নাম দিতে পারেন ক্যাটাগরির, বা ক্যাটাগরির নাম যেটা স্লাগটাও সেটাই দিতে পারেন। বেশি বড় নাম দিতে যাবেন না, ছোট নাম দিবেন। এবং আরেকটা বিষয় বলে রাখি যে ইচ্ছে মতো ক্যাটাগরি ক্রিয়েট করতে যাবেন না। যে আপনারা ধরেন চাচ্ছেন যে 10টা ক্যাটাগরি ক্রিয়েট করবেন, হ্যাঁ, অথচ আপনার ওয়েবসাইটে আর্টিকেল মাত্র 50টা। এখন তাহলে প্রতিটা ক্যাটাগরিতে কয়টা করে পোস্ট যাচ্ছে? অ্যাভারেজে 5টা। তাহলে ওই ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে সার্চ ইঞ্জিন যখন আসছে, সার্চ ইঞ্জিন, তখন সার্চ ইঞ্জিন ভাবছে যে এই সাইটের ক্যাটাগরিগুলি খুব পোর, কারণ এক একটা ক্যাটাগরিতে অ্যাভারেজে মাত্র 5টা করে কন্টেন্ট, তাই না? কিন্তু আমার মতে যদি আপনার ওয়েবসাইটে ধরেন আপনার একটা প্ল্যান থাকে যে আমি 50টা আর্টিকেল পাবলিশ করব, সেক্ষেত্রে সেটা আপনার ওইরকম 10টা ক্যাটাগরি না হয়ে যদি আপনি 5টা ক্যাটাগরি করেন, তাহলে প্রতি ক্যাটাগরিতে কয়টা করে কন্টেন্ট হচ্ছে? 10টা। তার মানে সে বুঝতেছে যে না, এর ক্যাটাগরিগুলো কি একটু এনরিচড অবস্থায় আছে, তাই না? সো এই জন্য অপ্রয়োজনীয় ক্যাটাগরি ক্রিয়েট করতে যাবেন না। এবং আরো একটা কারণে ক্রিয়েট করতে যাবেন না, কারণ এই ক্যাটাগরিগুলো যেটা করবে আপনার লিঙ্ক বাড়িয়ে দিবে সাইটের, এবং এই লিঙ্কসগুলো কি হবে, পুরো সাইটের যেখানেই যান ওই লিঙ্ক কিন্তু প্রতিটা পেজেই অ্যাভেলেবেল। ঠিক আছে? সো যতটা কম সম্ভব সেটা করাই ভালো। এছাড়া কিওয়ার্ড ডেনসিটির যে ব্যাপার আছে, সেই কিওয়ার্ড ডেনসিটিটাকেও ক্ষেত্র বিশেষে সেটা ব্রেক করে দেয়। এই জন্য মাথায় রাখবেন যে ক্যাটাগরি যতটা কম রাখা যায়, আচ্ছা বাড়াতে পারেন, কিন্তু সাথে সাথে সেইটার পোস্টেরও কিন্তু রেশিওটা বাড়াইতে হবে। যাই হোক, তো আমরা এই পর্যায়ে এসে আমাদের রিনেম করে দিতে পারি আমাদের এই আনক্যাটাগরাইজড ক্যাটাগরিটাকে, বা ডিলিট করে দিতে পারি। ডিলিট করার আগে আমরা অবশ্যই একটা নতুন একটা ক্যাটাগরি তৈরি করে নেব। ক্লিয়ার? আমরা দেখে নিলাম কিভাবে এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করা যাবে এবং আনক্যাটাগরাইজড ক্যাটাগরিটাকে কিভাবে এখান থেকে চেঞ্জ করা যাবে। গেল। তো সপ্তম পর্যায়ে এসে আমরা যেটা করতে পারি, আমাদের আনইউজড ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইনস গুলো আমরা রিমুভ করে দিতে পারি, কারণ সেগুলো শুধু আমাদের সার্ভারেরকে বিজি রাখার কোনো প্রয়োজন নাই। সো আমরা যেটা করতে পারি যে আমাদের প্লাগইন সেকশনে যেতে পারি। প্লাগইন সেকশনে গিয়ে যদি এরকম মনে হয় যে কোনো প্লাগইন যেটা আমাদের প্রয়োজন নাই বা আমরা ইনস্টল করিনি, সেটা চাইলে আমরা সেটা ডিলিট করতে পারি। যেমন এটাকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? ডিলিটে ক্লিক করলে কি হবে, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো আমি আপাতত ডিলিট করছি না, আপনারা ডিলিট করে নেবেন। এরপর হচ্ছে যদি অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আনইউজড যে থিমগুলো থাকবে, হ্যাঁ, সেই আনইউজড থিম, অর্থাৎ এই যে এগুলি আমরা হয়তো এটা ব্যবহার করবো না, এটা করবো না, এটা করবো না, তো এগুলিকে আমরা কি করতে পারি, এগুলিকেও আমরা কি করতে পারবো, এগুলিকেও আমরা চাইলে সরিয়ে দিতে পারবো। তো আমাদের এগুলোর প্রয়োজন নাই। ঠিক আছে? যেগুলি প্রয়োজন নাই, এরকম ধরেন ব্যাপারটা হচ্ছে আপনি এখন ধরেন 5টা থিম দিয়ে টেস্ট করে দেখলেন, তাহলে হবে কি ওই 5টা থিমই কিন্তু এখানে আবার জায়গা দখল করে রাখবে। এই জায়গাতে কি হবে, আরো 5টা ট্রাই করে দেখেছিলেন যে দেখতে কেমন দেখা যায়, দেখতে গিয়ে যে ইনস্টল করেছিলেন ওই ইনস্টলগুলি কিন্তু সার্ভারে জমা হয়ে আছে। আপনার এই যেটা করতে হবে, এগুলোকে কি করতে হবে, সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে? তার মানে আমরা আনইউজড যে থিম বা প্লাগইনস থাকে সেগুলি আমরা কি করে দিব, সেটাকে রিমুভ করে দিব বা ডিলিট করে দিব। এরপর যে বিষয়গুলো আসতেছে এগুলি একটু অ্যাডভান্স লেভেলের বা বিগিনারদের জন্য অপশনাল, মানে করলেও চলবে, না করলেও চলবে। করতে পারলে ভালো, আর না করতে পারলেও সমস্যা নাই। ঠিক আছে? তা আমার মনে হয় যে আপনারা এখন বিগিনার, কিন্তু সবসময় তার বিগিনার থাকবে না, একটা সময় জানার প্রয়োজন পড়বে, তখন সেই সময়টার জন্য আমি এখন এগুলি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্লিয়ার? আচ্ছা, সেটা কি, সেটা হচ্ছে ডিরেক্টরি ব্রাউজিং বলে একটা কথা আছে সাইটের, সেটা একটু ডিটেলসে বুঝাই। যেমন
আমরা কোনো সাইটে আমরা যদি একটু এভাবে লিখে সার্চ দেই, দেখেন ঠিক ইন ইউআরএল, তারপর হচ্ছে কোলন, তারপর হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে wp content / plugins, ধরেন ঠিক এইভাবে যদি আমি লিখি, তাহলে দেখেন কিছু কিছু ওয়েবসাইট চলে আসতেছে। যেমন এটা একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো চলে আসছে। তো এইভাবে লিখলে পরে যদি যেসব সাইট চলে আসছে তাদের একটা প্রবলেম আছে। তাদের প্রবলেমটা কি, চলেন আমি একটু লাইভ দেখি। প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে যে এভাবে লিখলে পরে এরকম হবে, এরকম হবে। সেটা কি, যে ধরেন এটা abc.com, তারপর হচ্ছে wp includes, এটা একটা জরুরি একটা ফোল্ডার সাইটে, যেটার ভিতরে আপনি আর হ্যাকার ছাড়া কেউ ঢোকার প্রয়োজন নাই। ঠিক আছে, এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি হ্যাকারকে ঢুকাতে চান কিনা। তো যাই হোক, তো এখন দেখেন, এখন এই ধরনের ইম্পর্টেন্ট ফাইল ফোল্ডার লোকেশনগুলি যদি আপনি অন রাখেন, এটা ডিফল্টভাবে অন অবস্থা থাকবে। তো সে কি করবে, এভাবে ডিরেক্টরি ব্রাউজিং, সে ঢুকে দেখতে পারবে আপনার ওয়েবসাইটে কোথায় কি কি ইনস্টল করা আছে, সেটা ভার্সন কত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং তার জন্য আপনার ওয়েবসাইটে হ্যাক করা একদম ইজি হয়ে যাবে। আমার মনে হয় আমরা এটা হতে দিব না। ঠিক আছে, এখন বিগিনার, যেহেতু বিগিনারদের সাইটে হ্যাকাররা হ্যাক করার কথা না, তাই তো, কিন্তু তারপরেও আমরা ধরে নিচ্ছি যে এগুলি আমাদের পরবর্তীতে লাগবে। তো বোঝা গেছে বিষয়টা, যে ডিরেক্টরি ব্রাউজিং জিনিসটা কি, ক্লিয়ার? এভাবে লিখলাম, লিখার পরে আমরা খুঁজে দেখি কিছু আসে কিনা। দেখেন কিছু ওয়েবসাইট এসেছে এভাবে লিখায়, আমি এটায় যাই, তারপরে এটাতে যাই, এটা কয়েকটা ওয়েবসাইটে যাই। তো যাবার পরে দেখেন এই যে আমি এই ওয়েবসাইটের একটা ফাইলের ভিতরে চলে আসছি। ঠিক আছে, ডিরেক্টরি, এটাকে বলে ডিরেক্টরি, এটা একটা ডিরেক্টরি, এগুলি ডিরেক্টরি। ঠিক আছে, সেগুলি আমি কি করতে পারতেছি, ব্রাউজ করতে পারতেছি। যেমন ধরেন আমি যদি এটায় চাপ দিই, এটার ভিতরে হয়তো আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, দেখছেন আমি তার সব ফোল্ডার ফাইলগুলিতে আমি ঢুকে যাচ্ছি। ঠিক আছে, তারপর দেখেন আমি সব জেনে ফেলতেছি যে তার কোনটা কি, হ্যাঁ, অনেক কিছু আমি জানার ক্ষমতা রাখছি। এই যে জেটপ্যাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে তার ভার্সন দেখতে পাচ্ছি, তাই না? তো আমি তার সবকিছু কিন্তু বুঝে ফেলতেছি যে তার ওয়েবসাইটের কি কি জিনিস সে অ্যাপ্লাই করেছে এবং সেটার ভার্সন কত। সো এটা জানাতে তার ওয়েবসাইটের জন্য এটা একটা হুমকি স্বরূপ। আমরা যেটা করবো, এই ধরনের ডিরেক্টরি ব্রাউজিংটা, এটা ব্রাউজ করতেছি না, তার সাইটের জায়গাগুলোতে আমি ঘোরাঘুরি করতেছি। তো এটা হচ্ছে এই ডিরেক্টরি ব্রাউজিংটা আমরা কি করে দিব, আমরা অফ করে দিব। ঠিক আছে, আমরা ডিরেক্টরি ব্রাউজিংটা যেটা হলো, সেই ডিরেক্টরি ব্রাউজিংটা আমরা অফ করে দিব। তো এটা অফ করা খুব সহজ। তো এটার জন্য জাস্ট ছোট্ট একটা কোড অ্যাড করতে হয়, আর কিছুই না। সেটা কি, অপশনস অল -indexes, এই কথাটা অ্যাড করতে হবে জাস্ট। ওকে, এই কথাটা। আর উপরের জিনিসটা কি, এটা হচ্ছে একটা কমেন্টের মতো আর কি বলা যায়, এটা দিলেও হয় না দিলেও হয়, আপনি চাইলে দিতেও পারেন। এই ঠিক এইভাবে ডিরেক্টরি ব্রাউজিং, মানে এটা বোঝার জন্য যে এই কোডটা হচ্ছে ডিরেক্টরি ব্রাউজিং, আর কিছু না। হ্যাঁ, বলতেছি। তো এটা আমরা যেটা করব, আমরা এই কোডটা আমরা অ্যাড করব। অ্যাডটা করব কোথায়? অ্যাডটা করব হচ্ছে আমাদের htaccess ফাইলে। ঠিক আছে, আমাদের htaccess ফাইলে আমাদের এই অপশনস অল ইন্ডেক্স এই কথাটা অ্যাড করতে হবে। চলুন একটু যাই, সেটা কোথায়, সেটা হচ্ছে সি প্যানেল, আমাদের যে কন্ট্রোল প্যানেল, সেই কন্ট্রোল প্যানেলে আমরা গেলে পরে সেইখানে আমরা htaccess ফাইলটা পাবো হচ্ছে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে ক্লিক করতেছি, শো হিডেন ফাইল সিলেক্ট করা থাকতে হবে অবশ্যই, এবং গোতে যাব। গোতে যাবার পরে এখানে আপনি দেখতে পাবেন এই যে .htaccess, এখানে গিয়ে এডিটে ক্লিক করতে হবে। তবে আমি বলে রাখি, এখানে যদি কোনো কোডিং একটু 19-20 হয়, সাইটটা কিন্তু টোটালি ভ্যানিশ হয়ে যাবে। সো এটা আপনার রিস্ক থেকে করবেন, আপনি না পারলে করবেন না। ঠিক আছে, htaccess এর কোডে যদি ভুল করেন, সাইটে কিন্তু দেখবেন সাইটই নাই, এরকম হয়ে যাবে। সো এটা আপনি নিজের রিস্কে যদি করতে পারেন করবেন। তো আমি দেখানোর স্বার্থে আমি দেখাচ্ছি। এডিটে ক্লিক করতেছি, এডিটে ক্লিক করার পরে আমি জাস্ট এই এন্ড ওয়ার্ডপ্রেস এই কথাটার নিচে কি করব, অপশনস অল ইন্ডেক্সটা কি করব, লিখব। যে কোডটা এখানে দেখলেন না ছিল, এই যে এই কোডটা জাস্ট কি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দেব। শেষ করে জাস্ট সেভে ক্লিক করব।
বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এটা করলাম কি সি প্যানেলে এসে htxs, ওকে, এটা হচ্ছে একদম মানে মাদার কোডিং এর জায়গা htxs, এটা ডেভেলপাররা শুধুমাত্র হাত দেয় এই জায়গাতে, বা ক্ষেত্র বিষয়ে ডেভেলপাররাও সহজে ধরে না। তো এখানে সেভ করতে হবে, অবশ্যই যে কোনো কিছু করে সেভ করতে হবে কোডটা লিখে। আমি কোডটা দিচ্ছি না, জাস্ট দেখালাম কোথায় দিতে হবে সেটা, ওকে, দিতে হবে এই লেখাটার নিচে এসে সেই কোডটা দিতে হবে। এখন লিখতে হবে আবার আমার এই কারণে লিখে আবার সেভ দিতে হবে, এই কাজটা করতে হবে। তো আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। আরেকটা অপশন আছে, সেটা আরো বেশি ইজি। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা পরবর্তী ক্লাসে ইয়োস্ট প্লাগইনসটার কথা বলবো, সেখানে ইয়োস্ট প্লাগইনসেই htxs এর একটা বিষয় আছে। সেখানেও চাইলে আমরা যদি ওই সি প্যানেলে যদি না দিতে চাই, তাহলে এই প্লাগইনস যে ইনস্টল করবো ইয়োস্ট, সেই ইয়োস্ট প্লাগইনসেও আমি কি করব, এডিট ফাইলে htxs এর অপশনটা এখানেও পাবো। বুঝা গেছে বিষয়টা? এখানেও পাবো, চাইলে আমি এখানেও দিতে পারি। মানে সি প্যানেলে গিয়ে htxs এ না ঢুকে আমি আমার সাইটেই লগ ইন করে এই ইয়োস্ট প্লাগইনসটা ইনস্টল করে সেটা এডিট ফাইলে গিয়ে এখানেও দিতে পারি, কারণ এখানেও htxs কে পাওয়া যায়। বুঝা গেছে বিষয়টা? ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আমরা যেটা করতে পারি, আমাদের ডিরেক্টরি ব্রাউজিংটা আমরা বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, এটা অপশনাল, এটা করলেও হয় না করলেও হয়। সাধারণত এগুলি খুব বড় মাপের যে সকল ওয়েবসাইট থাকে তারা এই ধরনের বিষয়গুলোতে তারা কাজ করে থাকে। ঠিক আছে। আচ্ছা, তো গেল ডিরেক্টরি ব্রাউজিং এর বিষয়টা। এরপর হচ্ছে যে আমাদের যে সার্ভারটা থাকে, সেই সার্ভারে অটোমেটিক্যালি সেভ করার একটা বিষয় থাকে। সেটা কি? যে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে লিখি কোনো কিছু, দেখবেন কি এটা অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে 10 মিনিট পর পর সেভ হয়। বিদ্যুৎ চলে গেলে দেখবেন এটা সেভ হয়ে আছে, তাই না? 1 ঘন্টা লিখেছিলেন যেটা, সেটা এরকম সেভ হয়ে আছে। তো এটা কেন হয়? অটো সেভ হয়। অটো সেভ হলে কি হয়? এটা অটো রিকভারিতে কিন্তু ওটা জমা হয়, তাই না? তো সার্ভারের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা যখন আপনি আর্টিকেল পাবলিশ করতে যাবেন, তখন যেটা হবে কি, সেও অটোমেটিক্যালি কি করবে, একটু পর পর সেভ করবে। সাধারণত সেটা ডিফল্ট ভাবে কি হয়, 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডস হয়। অর্থাৎ প্রতি 60 সেকেন্ড পর পর আপনার নেটের কানেকশনটা একটু খুলে দিয়ে দেখবেন কি যে কি হয়, দেখবেন যে এটা নেট চলে যাওয়ার পরেও এটা মানে প্রতি 60 সেকেন্ড পর পর সে সেভ করতেছে, তার মেমোরিতে ডেটাবেজে জমা করতেছে। বুঝা গেছে বিষয়টা? এছাড়া আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে যে আপনি যতবারই আপনার ধরেন 1 বছর আগে যে পোস্টটা আপনি পাবলিশ করেছিলেন, সেটা যদি আজকে আপডেট করেন, তাহলে এই আপডেটটাও ওখানে জমা হবে। তাহলে কি হচ্ছে, ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আপনার ভারী হয়ে যাচ্ছে ডেটাবেসটা, তাই না? সো এই ডেটাবেসটা যখন ভারী হবে, স্বাভাবিকভাবেই কি হবে, স্বাভাবিকভাবেই যেটা করতে হবে যে ডেটাবেসটা ভারী হয়ে গেলে আপনার সাইটের জন্য এটা একটা ইমপ্যাক্ট করতে পারে। তো আমরা সেই ডেটাবেসটা যেন ভারী না হয়ে যায়, সেটার জন্য আমরা কি করব, আমাদের যে পোস্টের যে রিভিশনটা আছে, এই রিভিশনটা কি করে দিব, ডিসেবল করে দিব। অথবা ডিসেবলও করতে পারি, অথবা আমরা একটা লিমিট রাখতে পারি যে এটা লাস্ট 3টা পোস্ট পর্যন্ত রিভিশন রাখতে পারবে, সর্বশেষ 3টা বা রাখবেই না। বুঝা গেছে বিষয়টা? এরকম। এবং আরেকটা বিষয় সেট করে দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার যে কত মিনিট পর পর সেটা রিভিশনটা করবে, সেটা এই পোস্ট রিভিশনটা আমরা এভাবে কি করতে পারবো, আমরা যেটা করতে পারবো যে টাইমটা, যেটা 60 সেকেন্ড মানে 1 মিনিট, সেটাকে আমি আমার পছন্দ মতো নিতে পারবো। আমি চাইলে সেটাকে 5 মিনিটেও নিতে পারি। তাহলে 5 মিনিটে নিলে সুবিধা কি, যে 5 মিনিট পর পর অটো সেভ করবে। তাহলে ভালো না আমার জন্য, তাহলে ডেটাবেসটা ভারী হচ্ছে না। তো এই কাজটা কিভাবে করা যায়, এটা আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, এটা একেবারে ম্যান্ডেটরি কিছু না, করলে ভালো, এই জন্য আমি অপশনাল লিখেছি। তো যাই হোক, তো এই পোস্ট রিভিশনের যে বিষয়টা, পোস্ট রিভিশন, তারপর ডিরেক্টরি ব্রাউজিং, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমি কোডিং এর মাধ্যমেও দেখালাম। অর্থাৎ এটা আপনি কোডিং এর মাধ্যমে দেখানো মানে কি, এটা CMS এও চলবে এই মেথড, HTML PHP সাইটেও একই মেথড। বুঝা গেছে বিষয়টা? এখন ব্যাপারটা হচ্ছে এই কাজগুলো কিন্তু আমরা প্লাগইনস দিয়েও চাইলে করতে পারি। অর্থাৎ এই যে যেমন ডিরেক্টরি ব্রাউজিং বন্ধ করা, এটা প্লাগইনস দিয়ে করতে পারবো।
পোস্ট রিভিশন ডিলিট করা বা কন্ট্রোল করা সেটাকে প্লাগইনস দিয়ে করতে পারবো, ঠিক আছে। অনেক কিছু আমরা এই যে এটাকে প্লাগইনস দিয়ে করতে পারবো। সো এখন যেটা বলতেছি প্লাগইনস দিয়ে নয়, যেন আপনি সিএমএস এবং নন সিএমএস দুইটাতেই যেন করতে পারেন সেই মেথডটাই বলা হচ্ছে। তো উপরের যেটা আমরা বললাম কোডিং এর মাধ্যমে। আচ্ছা, এবার পোস্ট রিভিশন বন্ধ করার যে বিষয়টা চলুন আমরা একটু দেখি। তো পোস্ট রিভিশনটা বন্ধ করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে পোস্ট রিভিশনটা অনেকটা দেখতে এরকম হয় যে রিভিশন 3 উইক আগো এরকম দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। তো এই পোস্ট রিভিশনটা এখানে এই যে দেখেন রিভিশন 2, হ্যাঁ, দুইবার রিভিশন দেখাচ্ছে, এখানে আপডেট হয়েছে যে আবার নতুন করে এখানে এরকম হচ্ছে। তো এই রিভিশনগুলি জমা রাখে সে ব্রাউজিং। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোল প্যানেলে আমরা লগ ইন করতে পারি। আমরা কি কন্ট্রোল প্যানেলে একটু আগে লগ ইন করলাম না? এরকমই তো ছিল দেখতে। তো সেখানে গিয়ে আমরা যেটা করব wp-config.php নামে একটা অপশন আমরা এখানে আমরা খুঁজে দেখব যদি পাওয়া যায় কিনা। তো আমরা সেখানে আমরা যাব। তো ফাইল ম্যানেজার আমরা এখানে, আচ্ছা এখানেই আছে, এখানে যাওয়া লাগবে না। ফাইল ম্যানেজার থেকে এখানে আসার পরে আমরা দেখব wp-config.php নামে ফাইলটা পাওয়া যায় কি না। হ্যাঁ, এবং পেয়েছি আমরা। সো আর এটাকে কেটে দিচ্ছি আমি। এটাকে কি করতে হবে, রাইট ক্লিক করে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে, এডিটে ক্লিক করার পরে এখানে কি করতে, একটা কোড আছে সেই কোডটা বসাতে বলা হচ্ছে। এই কোডটা এখানে ফলস মানে কি, ফলস মানে হচ্ছে যে রিভিশন বন্ধ, বুঝা গেছে। আর ফলসের জায়গায় আপনি যদি মনে করেন যে না আমি রিভিশন বন্ধ করব না, বা আমি লাস্ট 3টা রিভিশন পর্যন্ত জমা রাখবে এরপর রাখবেন, এটাও করতে পারেন। তো সেটা কিভাবে করবেন সেটাও করা সম্ভব। তো এছাড়া প্লাগইনস এর মাধ্যমে বেটা ডিলিট রিভিশন ম্যানেজার প্লাগইনস দিয়েও আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে, সবভাবেই করতে পারবেন। বা WP অপটিমাইজ নামে একটি প্লাগইনস আছে, সেটা দিয়েও চালু করতে পারবেন। তো আমি এই মুহূর্তে প্লাগইনস নয়, বরং যেটা করা যায় যে পোস্ট রিভিশনটা বন্ধ করার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এই কোডটা, ঠিক আছে, এই কোডটা আমরা কি করব, কপি করব। এই কোডটা কপি করতে পারি বা এইটা, ঠিক আছে, যে আমাদের দুইটা থেকে যেটা আপনি এইটাই করেন। হ্যাঁ, তাহলে হবে কি লাস্ট 3টা ডিভিশন সে মনে রাখবে। নিচের কোডটা, এই কোডটা আপনি কি করবেন, কপি করবেন। এই কোডটা কপি করে যেটা করবেন abs path নামে একটা ফাইল এখানে খুঁজে দেখবেন যে পাওয়া যায় কিনা। কন্ট্রোল F লিখে দেখি তো abs path abs, আচ্ছা। সো abs path এই যে আমি পেয়েছি, দেখেন এই যে abs path এর ফাইলটা এখানে পেয়েছি। ওটা তো জাস্ট উপরে আমরা নাম লেখা। তো abs path এর যে ফাইলটা পেয়েছি, এই যে দেখেন দ্যাটস অল, স্টপ এডিটিং, হ্যাপি ব্লগিং, এই যে কথাটা, এই কথাটার উপরে আমি কি করতে পারি, আমার ওই কোডটাকে এনে এখানে, অর্থাৎ এই লেখাটার নিচে abs path এর উপরে আমাদের ওই কোডটা আমরা কি করতে পারি, এই কোডটা আমরা জাস্ট পেস্ট করে কি করব, সেভ করে দিব। ক্লিয়ার বিষয়টা? ফাইনালি এটা কি করব, আমি ওই কোডটা আমার এই যে abs path, আমি আবারও দেখাচ্ছি যে এই যে abs pathটা, এই abs path এর উপরে যে কোডটা, এই কোডটার উপরে আমি আমার সেই কোডটাকে পেস্ট করে সেভ করে দিব, কাজ শেষ। বুঝা গেছে? তাহলে এটা কিন্তু কোডিং এর মাধ্যমে করেছি, তার মানে যে কোনো সাইটের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সিএমএস নন সিএমএস দুইটা। আর যদি আপনি মনে করেন যে না আমি কোডিং এর মাধ্যমে করব না, তাহলে করেন, আপনি প্লাগইনস এর মাধ্যমেও চালু করতে পারেন, আপনার খুশি। প্লাগইনস অনেক ধরনের প্লাগইনস আছে। ক্লিয়ার বিষয়টা? তো আমরা যেটা করলাম, পোস্ট রিভিশনটাও আমরা কি করলাম, ডিসেবল করে দিলাম। এরপর হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। সেটা কি, যে আমরা যখন একটা সাইট ইনস্টল করি সেটা অটোমেটিক্যালি সাধারণত যেটা হয়, যে ধরেন সাধারণত যেখান থেকে হোস্টিং কিনলেন কারো কাছ থেকে, তারা অনেক সময় করে কি ওয়েবসাইটে ইনস্টল করে দেয়, কারণ অনেকে জানে না, স্বাভাবিক, সবাইকে আর এসইও জানে নাকি। তো তারা কি করে, ইনস্টল করে দেয় আপনার ওয়েবসাইটটা, যেটা আমরা প্রথমেই শিখলাম আজকে। তো ইনস্টল করার সময় যেটা হয়, অটোমেটিক্যালি অ্যাডমিন নামে একটা কি হয়, জেনারেট হয়, অ্যাডমিন নামে একটা আইডি জেনারেট হয়। তো হ্যাকাররা সাধারণত যেটা করে সেটা হচ্ছে যে প্রথমেই তারা ট্রাই করে যে ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন, মানে ইউজারের নেমটা হয় অ্যাডমিন, তাই না? তো ওটা অ্যাডমিনে থাকাটা ঠিক না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এটাও অপশনাল, চাইলে করতে পারবেন, নাও করতে পারেন বাড়তি লেয়ারের জন্য। তো ওই ডিফল্ট যে অ্যাডমিন অ্যাকাউন্টটা থাকবে, যেটার ইউজার নেমটাই হচ্ছে অ্যাডমিন, সেটা কি করতে হবে আপনাকে, সেটা
ডিলিট করে দিতে হবে। বুঝা গেছে বিষয়টা? ডিলিট করে দিতে হবে। বা ধরেন কোনো বায়ারের কাজ পেলেন, যে বায়ারের ওয়েবসাইট আরো 3 বছর আগে করা এবং তার সকল পোস্ট হচ্ছে ওই অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে করা, মানে অ্যাডমিন ইউজার নেমে যে অ্যাকাউন্টটা সেখান থেকে করা, তাহলে প্রবলেম না। এখন ওইটা ডিলিট করলে তার আগের 2 বছরের যত পোস্ট পাবলিশ করে সব ডিলিট হয়ে যাবে, তাই না? তো আমাদের যেটা করতে হবে, আমরা সেটা কাজটা করব, সেটা হচ্ছে যে এটাকে আমরা যেটাকে বলা হয় যে আমরা অ্যাট্রিবিউট করে দিব নতুন একটা অ্যাকাউন্টে। এই জন্য কি করতে হবে, আমাদের যেটা করতে হবে ইউজার্সে যাব। ইউজার্সে যদি আমি যাই, এখানে ইউজার্সে গেলাম, ইউজার্সে যাবার পরে এখানে দেখেন এটা তো আমরা ইনস্টল করার সময় ইনস্টল করেছিলাম, তখন আমরা নাম দিয়েছিলাম বিদায় এটা নাম আছে। ডিফল্ট ভাবে কিন্তু এটা কি হয়ে যেত, অ্যাডমিন হয়ে যেত বা কিছু একটা হয়ে থাকতো ডিফল্ট ভাবে, ঠিক আছে? সো এগুলো হ্যাকারদের জানা আছে যে ডিফল্ট ভাবে কি কি হয়, তাই না? আমি চেঞ্জ করেছি বিদায় এরকম আছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু চেঞ্জ নাও হতে পারে। তো আপনাকে যেটা করতে হবে, অন্য আরো একটা এখান থেকে ধরেন আপনি যে এখানে লেখা অ্যাডমিন লেখা ধরে নেন, ঠিক আছে? অ্যাডমিন লেখা। এখন আপনি ওখান থেকে চাইলে এটাকে ডিলিট করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ হচ্ছে এটাকে যদি ডিলিট করেন তাহলে আপনি তো সাইটের ভিতরে তাহলে কে থাকবে? এটা তো সম্ভব না, তাই না? সাইটের ভিতরে অ্যাডমিনই যদি ডিলিট করে ফেলেন সেটা তো পারবেন না, সম্ভব হবে না। তো এই জন্য যেটা করতে হবে, প্রথমে একটা নতুন ইউজার এখানে অ্যাড করতে হবে, অ্যাড নিউ। তো একটা নতুন ইউজার আমরা এখানে অ্যাড করব, তার নাম দিব, তার ইমেল দিব, তারপর ওয়েবসাইট লাগবে না, তারপর এখানে পাসওয়ার্ড অটোমেটিক্যালি একটা জেনারেটেড পাসওয়ার্ড অটোমেটিক্যালি এখানে আছে, বা চাইলে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ডও তাকে দিতে পারেন। তো আমার দরকার নাই, আমি যেভাবে আছে সেভাবেই থাকো, যে এটার ভিতরে একটা পাসওয়ার্ড আছে আর কি, ওই পাসওয়ার্ডটা তার কি হবে, তার ইমেইলে চলে যাবে। যে ইমেইলটা লিখবেন ওই ইমেইলে চলে যাবে, যে তার এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য লগ ইন অ্যাড্রেস এবং তার কি ইউজার নেম দিলেন এবং তার কি পাসওয়ার্ড সবকিছু ওখানে চলে যাবে। সে কি করবে, এবং রোল হিসাবে অবশ্যই তাকে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে অ্যাড নিউ ইউজার, তার কাছে মেইল চলে যাবে যে অমুক ওয়েবসাইট থেকে এরকম আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটর বলতে কি আমিও এখানকার অ্যাডমিনিস্ট্রেটর, মানে এই ওয়েবসাইটের আমি ওনার, সবকিছু করার ক্ষমতা রাখি, সেও সবকিছু করার ক্ষমতা রাখবে। তো তখন কি হবে, সে এখন আপনাকে যেটা করতে হবে, ধরে নিচ্ছে যে আমরা এখানে একটা অ্যাকাউন্ট কি করলাম, তৈরি করলাম। হ্যাঁ, এখন আমি ধরে নিচ্ছি আমার নাম দিলাম, ইমেল দিলাম, এসব দিলাম এবং অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করলাম, অ্যাড নিউ ক্লিক করলাম। ক্লিক করার পরে তাহলে এখন কি হলো, দুইটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড হলো সাইটে, তাই না? একটা হচ্ছে অলরেডি অ্যাডমিন নামে আছে ধরে নিচ্ছি, আর একটা নতুন যেটা জেনারেট হলো যে কোনো নামে। আচ্ছা, তো মিস্টার এক্স এরকম। তো এবার যেটা করতে হবে, এবার আমি আমার এখান থেকে লগ আউট করবো, মানে আমার যে অ্যাডমিন নামে যে অ্যাকাউন্টটা সেটা থেকে আমি কি করব, বের হয়ে যাব। বের হয়ে আমি আবার কি করবো, এবার লগ ইন হবো। কি দিয়ে লগ ইন হবো, নতুন যে একটা অ্যাকাউন্ট হলো, হ্যাঁ ওটা তো আমাদের ইমেলে আমরা পাঠাবো, অন্য একটা ইমেলে, মানে যে ইমেলে এই সাইটটা করেছি সেই ইমেলে না, অন্য একটা ইমেলে, আমাদেরই আরেকটা ইমেলে। তো সেই ইমেলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কি করবো, এবার লগ ইন করবো। ঠিক আছে, নতুনটা দিয়ে কিন্তু লগ ইন করেছি। নতুনটা দিয়ে লগ ইন করার পরে যেটা করতে হবে, যে এখানে এখন সম্ভব না, কারণ এখন তো একটা অ্যাকাউন্ট, এই জন্য বোঝা যাচ্ছে না বিষয়টা। তখন হবে কি, আপনি ধরেন নতুন এখানে আরেকটা অ্যাড হইলো, নতুনটা মিস্টার এক্স আর এটা হচ্ছে অ্যাডমিন। আপনি কি করলেন, যেহেতু লগ ইনে করেছেন এখন কোনটা দিয়ে, মিস্টার এক্স দিয়ে। তো এইবার এটা অ্যাডমিন লেখা, এখানে অ্যাডমিন, সেটাকে কি করবেন, ডিলিট করে দিতে পারবেন। ডিলিটে চাপ দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখন তো ডিলিট হবে না, কারণ একটাই এখানে অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাপ্লাই ক্লিক করতে হবে, এবং অ্যাপ্লাই ক্লিক করার পরে যেটা হবে, যেহেতু অপশনটা আমরা দেখতে পাচ্ছি না, আমি মুখে বলি, সেটা হচ্ছে যে ডিলিট করতে যাওয়ার সময় সে কনফার্ম করবে যে আপনি কি ডিলিট করতে চাচ্ছেন। যদি ডিলিট করতে চান তাহলে কি, তাকে কিভাবে ডিলিট করবেন, তাকে কি আপনি মানে ইয়ে করবেন, অ্যাট্রিবিউট করে দিবেন। মানে অ্যাট্রিবিউট বলতে যে তার আগে যে সকল আর্টিকেল পাবলিশ করেছিল এই অ্যাকাউন্ট থেকে, সেগুলি কি তাহলে হস্তান্তর করবেন। হ্যাঁ, জমি কি করে, উইল করে না, এরকম যে তার ওই অ্যাকাউন্টে যে আর্টিকেল ছিল সেগুলি কি আপনার আইডিতে ট্রান্সফার হবে। তখন কন্ট্রিবিউট হিসেবে আপনার যে নতুন মিস্টার এক্স সেটা সিলেক্ট করে দিতে হবে। দিলে পরে ওটা অ্যাকাউন্ট ডিলিট হবে, এবং ওই অ্যাকাউন্টের আন্ডারে যত কিছু হয়েছিল, সেটিংস বলেন বা যা কিছু হয়েছিল, সবকিছু কি হবে, আপনার এখানে হস্তান্তর হবে। জি, বুঝা গেছে বিষয়টা।
ক্লিয়ার তো? যেটা করতে পারি সেটা হচ্ছে যে লগ ইনের যে ইরোর বলে একটা কথা আছে, হ্যাঁ, এই লগ ইন ইরোরটাকে আমরা হাইড করে দিতে পারি সিকিউরিটির জন্য। সেটা কি? সেটা হচ্ছে, চলুন আমরা একটু দেখি লাইভ, তাহলে বুঝতে পারবো। ধরেন আমরা সাইটটা থেকে এখন কি করব, লগ আউট করব, ঠিক আছে? লগ আউট করলাম, সাইট থেকে লগ আউট করেছি। আমার কিন্তু সি প্যানেলে আমাদের তেমন কোনো কাজ নাই, ঠিক আছে? জাস্ট এখান থেকে যে কয়েকটা কোডিং এর কাজ ছিল ওটা করার জন্য জাস্ট সি প্যানেল, নাহলে সি প্যানেলে যাওয়ারই দরকার নেই আপনার। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমাদের কি করব, এখানে ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, তাই তো? সো দেখেন, আমি আমার ইউজার নেম তো এটাই ছিল, তাই না? এখন একটা পাসওয়ার্ড, ধরেন পাসওয়ার্ড আমি ভুল দিব। এখন অন্যজন জানে যে এই টিউটোরিয়ালটাতে যখন আইডি পাসওয়ার্ড তৈরি করেছিল তখন নাম ছিল এটা অনেকেই জানে এবং এটার মধ্যে অলরেডি ইনক্লুড। এখন ধরেন পাসওয়ার্ডটা হয়তো জানা নাই, তো যাই হোক, তো ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, কোনো রকম কিছু একটা দিলাম, দেওয়ার পরে আমি এখন লগ ইন দিব। সে বলবে কি ইরোর। এখন ব্যাপারটা দেখেন, ইরোর ঠিকই, বাট বলতেছে আমার ইউজার নেমটা ঠিক আছে। বুঝা গেছে বিষয়টা? তার মানে কি, এই দুইটার মধ্যে একটা হ্যাকার কনফার্ম যে তার ইউজার নেম এইটা, ঠিক আছে? তার মানে তার এখন কি করতে হবে, জাস্ট যেটাকে বলে ব্রুট ফোর্স অ্যাটাক। সে আমার পাসওয়ার্ডটা জাস্ট এখন সে ইয়া করবে, মানে তার কাজটা সহজ হয়ে গেল, 50% ডান, তাই না? আমাদেরকে যেটা করতে হবে যে আমার কোনোটাই যেন সে বুঝে না বুঝতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তো ওটার ব্যবস্থাটা কিভাবে হবে, এটার ব্যবস্থা করতে হলে আমরা সাইটে ঢুকবো, ঢুকে আমরা সেটা করব। তো আমি লগ ইন করছি, তো লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের এই লগ ইন ইরোরটা মুছে দিতে হবে। তো লগ ইন ইরোরটা কোথায় মুছবেন? এটা লগ ইন ইরোরটা মুছতে হলে আমি একটা স্ন্যাপশট রেখে দিয়েছি একটু আগে। সেটা হচ্ছে, যেটা করতে হবে, functions.php তে আসতে হবে, অর্থাৎ অ্যাপিয়ারেন্স মানে থিমের মধ্যে কোডিংটা দিতে হবে। অ্যাপিয়ারেন্সে এসে এডিটরে এসে functions.php, ক্লিয়ার বিষয়টা? এখানে আসতে হবে, দেখা যাচ্ছে এখানে আসতে হবে functions.php, থিমের অ্যাপিয়ারেন্সে এডিটরে এসে functions.php। আচ্ছা, আসলাম। আসার পরে আমরা উপরেই দিতে পারি এই কোডটা চাইলে। এই যে দেখেন একটা পিএইচপির মতো একটা লেখা আছে না, চিহ্ন, এটা আমরা লাইভ দেখাবো এখন। ওটার নিচে আমি এই কোডটা অ্যাড করে দিতে পারি। তো সেটা কিভাবে করা যায়, আপনারা একটু আগে খেয়াল করেছিলেন তো যে আমার নামটা ওখানে দেখাচ্ছিল রং হওয়ার পরে সিলেক্ট করেছিলাম। এখন কি হয় দেখি, চলেন অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে গিয়ে যাব হচ্ছে এই যে functions.php। আসলাম functions.php। আসার পরে আমি এই কোডটাকে কপি করব, আমি এই কোড দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। সো এবার আমি এটার নিচে আমি সেই কোডটা পেস্ট করে দিচ্ছি, ক্লিয়ার? পেস্ট করে দিলাম এবং এটাকে এখন আমি কি করব, আপডেট ফাইল আপডেট করে নিচ্ছি। এইবার আমি লগ আউট করে আবার ভুল পাসওয়ার্ড দিব, দেখবো যে হয়টা কি। সো আমি এবার আবার লগ আউট করে নিচ্ছি। এবার লগ আউট করে ধরেন আমি লিখলাম আমার সঠিক ইউজার নেমটাই লিখলাম। ধরেন আপনারা জানেন আমার ইউজার নাম এটা হইতে পারে, ধারণা করে নিয়েছেন এবং একটা পাসওয়ার্ড দিলেন কোনো রকম। দেখেন এইবার আর ওই নামটা উপরে আসবে না। আসছে কিছু? একটু আগে কিন্তু বলতেছিল যে ইনকারেক্ট এবং নামটা আসতেছিল, এখন কিন্তু সেটাও আসতেছে না। মানে বোঝার কোনো সুযোগ নাই যে আমার ইউজার নেমটা আসলে কি, তাই না? তার মানে যে 50% তার কনফার্ম হওয়ার সুযোগ ছিল সেটাও বাদ, ক্লিয়ার? সো আমরা চাইলে এভাবে আমাদের লগ ইন ইরোর্স গুলো আমরা এভাবে হাইড করে রাখতে পারি, ঠিক আছে? সো আমরা আজকে অনসাইট অপটিমাইজেশনের পার্ট 1 আজকে এই পর্যন্তই আমরা রাখবো। পরবর্তী পার্টে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।